প্রিয় শিক্ষার্থী ছাত্রীরা, দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে ভালো থাকাটাই এখন বড় একটা চ্যালেঞ্জ। যে সময় যাচ্ছে তাতে ভালো থাকতে পারা, কতদিন ভালো থাকবো, আমরা সুস্থ থাকবো, এটাই বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো আমরা গতকালকে প্রথম ক্লাস করেছিলাম প্রথম চ্যাপ্টারের উপরে, সংজ্ঞা আর উৎপত্তি, ক্রমবিকাশের ইতিহাস। আজকে আমরা দ্বিতীয় ক্লাস করব। আজকে দ্বিতীয় ক্লাসের টপিকস হবে আমাদের ব্যবস্থাপনার কার্যাবলী বা ব্যবস্থাপনা প্রক্রিয়া, এ বিষয়ে আলোচনা, আর ব্যবস্থাপনার গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা পড়ব। তো তোমরা বই খাতা নিয়ে বসছো তো? আমি বলে দিয়েছিলাম যে বই নিয়ে বসো, বই খাতা এবং কলম বা পেন্সিল সাথে রাখবে, কারণ আমি বই নিয়েই পড়াবো, সেহেতু তোমাদের বইগুলো কাছে থাকা লাগবে। সবাই বই নিয়ে বসো। শুরু করছি আজকে আমাদের সেকেন্ড ক্লাস, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার থেকে প্রথম অধ্যায়ের 1.6। আচ্ছা, দেখো, ব্যবস্থাপনার কার্যাবলী বা প্রক্রিয়া, এই ক্ষেত্রে ব্যবস্থাপনার কাকে বলে আমাদের কি মনে আছে? আমরা গত ক্লাসে করেছিলাম ব্যবস্থাপনা কি। তাহলে ব্যবস্থাপনা হচ্ছে প্রতিষ্ঠানে, আমরা জানি যে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদির কার্যকর ব্যবহার বা ব্যবহারের জন্য এর প্রয়াস বা প্রচেষ্টাকেই বা প্রক্রিয়াকেই ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনা হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত সকল উপকরণগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করা, এবং এর প্রক্রিয়াটাকেই আমরা ব্যবস্থাপনা বলি। তো ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থাপনার কাজগুলো একটি আরেকটার সাথে পরস্পর নির্ভরশীল বা ধারাবাহিকভাবে কাজগুলো ঘটে থাকে। ব্যবস্থাপনার কাজগুলো ধারাবাহিক কতগুলো কাজেরই সমষ্টি, এবং ধারাবাহিকভাবে চলেই পুরো ব্যবস্থাপনা কাজটি পর্যায়ক্রমে চলবে এবং শেষ হয়ে আবার পুনরায় শুরু হবে। হ্যাঁ, এবং এভাবে অবিরামভাবে ব্যবস্থাপনার যে প্রক্রিয়াটা সেটা চলতে থাকে প্রতিষ্ঠানে। তো আমরা জানি ব্যবস্থাপনার কাজের মধ্যে আমরা আরো ডিটেলস এখানে চ্যাপ্টার বেস পড়বো পরবর্তীতে। তো এখানে আমরা ব্যবস্থাপনার কাজগুলোর বা প্রক্রিয়ার সংক্ষিপ্ত আলোচনা আছে এখানে প্রত্যেকটা বিষয় টপিকস নিয়ে। তো ব্যবস্থাপনার কাজের মধ্যে প্রথমে আসছে হচ্ছে, দেখো, পরিকল্পনা। হ্যাঁ, পরিকল্পনা বা প্ল্যানিং। তো পরিকল্পনা কি? পরিকল্পনা বলতে কি বোঝায় এখানে সেটাই বলা হচ্ছে। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি করা হবে তা আগাম ঠিক করা। ভবিষ্যতে কি করা হবে সেটা আগাম ঠিক করাকেই পরিকল্পনা বলে। আর এটা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম কাজ, এবং সকল ব্যবস্থাপনার কাজের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা হচ্ছে নকশা করা বা নীল নকশা করাকে বোঝায়, যেটা ভবিষ্যতে কি করা হবে সেটা আগাম চিন্তা ভাবনা করা বা নকশা করা বা আগাম ঠিক করাকেই পরিকল্পনা বলে। তো পরিকল্পনার ব্যবস্থাপনার অন্যান্য কাজ, ব্যবস্থাপনার দেখো, বই দেখো, ব্যবস্থাপনার সকল কাজগুলো পরিকল্পনার উপর ভিত্তি করেই চলবে। পরিকল্পনা শুধু করলেই হবে না, এখানে সিদ্ধান্ত গ্রহণ ও পরিকল্পনার সাথে যুক্ত করে কখন, কোথায়, কখন, কিভাবে, কত সময়, কার মাধ্যমে, কে বা কারা সম্পাদন করবে, এই সমস্ত বিষয়গুলো পরিকল্পনার সাথে যুক্ত। অর্থাৎ এই বিষয়গুলো পরিকল্পনা করার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, কে করবে, কখন করবে, কত সময় ধরে করবে, কাদের দ্বারা করা হবে, কিভাবে করা হবে, এবং এই বিষয়গুলো হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। পরিকল্পনা করার ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার প্রয়োজন পড়ে।
এবং যদি যদি এই যে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা সঠিক হয়, অর্থাৎ এই যে কে করবে, কখন করবে, কার দ্বারা করবে, কত সময় ধরে করবে, কেন করবে, এই বিষয়গুলো যদি সঠিকভাবে করা যায়, তবেই পরিকল্পনা আদর্শ পরিকল্পনা হিসেবে সেটি বিবেচিত হতে পারে। যেমন এই যে হবে, যেমন ধরো যে আমরা তোমাদের অনলাইন ক্লাস করার জন্য প্রিন্সিপাল স্যারের সাথে অনলাইনে মিটিং করেছি, যে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে বা সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য আমাদের সিদ্ধান্তগুলো হলো যে কে কে কয়টা ক্লাস নিবে, কখন নিবে, কত সময় ধরে ক্লাস হবে, কিভাবে মেয়েদের সাথে আমরা যুক্ত হব, হ্যাঁ, কিভাবে আমাদের ইসে করা হবে, যে অনলাইন ক্লাসগুলো চালু হবে, চালু করার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সেইগুলো সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনার সাথে সাথে এই বিষয়গুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই মারফত রুটিন হয়েছে বা অন্যান্য কাজগুলো হয়েছে, যার ফলে আমরা এখন তোমাদের অনলাইন ক্লাস শুরু করতে পেরেছি 21 তারিখ থেকে। ঠিক আছে, তো এই পরিকল্পনা আমাদের তখনই ফলপ্রসূ হবে যখন আমরা সবগুলো ক্লাস ঠিকভাবে তোমাদেরকে সহকারে একসাথে নিয়ে যদি শেষ করতে পারি সুন্দরভাবে, তাহলেই আমাদের এই পরিকল্পনা সফল হবে, তোমরা লাভবান হবে, প্রতিষ্ঠান রেজাল্ট ভালো হবে, অর্থাৎ ফলপ্রসূতা পরিকল্পনার মাধ্যমে প্রাতিষ্ঠানিক ফলপ্রদতা বৃদ্ধি পাবে। আচ্ছা, এই হচ্ছে পরিকল্পনা প্রথম কাজ, ব্যবস্থাপনার প্রথম কাজ পরিকল্পনা। এরপরে আসো হচ্ছে দ্বিতীয় ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ বলা হচ্ছে সংগঠন বা অর্গানাইজিং কি। হ্যাঁ, সংগঠন কি? সংগঠন হচ্ছে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণাদিকে সংগঠিত ও কাজে লাগানোর উপযোগী করাকেই সংগঠন বলে। অর্থাৎ পরিকল্পনা, এই যে আমরা পরিকল্পনা করেছি, সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তোমাদের ক্লাস নিব, এইগুলোর জন্য যা যা উপকরণগুলো সবকিছুকে একত্রিত করে যখন আমরা ক্লাস নিব, সেটা হবে সংগঠন। ঠিক আছে, যেমন ইট, বালু, সিমেন্ট বলা আছে, উদাহরণ বলা আছে তোমার বইয়ের মধ্যে, দেখো ইট, বালু, সিমেন্ট এগুলো যখন সব আলাদা আলাদা থাকে, তখন এগুলো দিয়ে কি আমরা একটা বিল্ডিং, একটা সেতু, একটা কালভার্ট এগুলো তৈরি করতে পারবো? বড় বড় ইমারত তৈরি করতে পারবো না। এই জিনিসগুলোকে, অর্থাৎ উপকরণগুলোকে যখন একত্রিত করে নির্মাণ কাজে লাগানো হবে, তখনই আমরা একটা পরিপূর্ণ বিল্ডিং বা সেতু, অর্থাৎ পরিপূর্ণ একটি উৎপাদন বা পরিপূর্ণ একটি কাজ পাবো। ঠিক আছে, ঠিক এমনইভাবে মানুষগুলো যখন প্রতিষ্ঠানে বাইরে, আমরা মানুষকে আমরা কর্মী বলছি, মানুষ যখন আলাদা আলাদাভাবে ঘোরাঘুরি করে বা আলাদা আলাদাভাবে যখন তারা কোনো কিছু বিচ্ছিন্ন হয়ে থাকে, তখন তাদের কাছ থেকে কোনো কিছু একসাথে কোনো কিছু পাওয়া যাবে না। অর্থাৎ যদি তাদেরকে একসাথে করে তাদের সকলের মাঝে কাজ ভাগ করে কাজগুলোকে বুঝিয়ে দেওয়া হয়, যার যার দায়িত্ব এবং ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়, একের সাথে অন্যের কার কি সম্পর্ক হবে, কে বস হবে, কে অধস্তন, কে ঊর্ধ্বতন, অর্থাৎ কাজের একে অন্যের সাথে সম্পর্ক বলে দেওয়া হয়, এই মানুষগুলো একটা সংগঠনে রূপায়িত হবে এবং কর্মক্ষম হয়ে উঠবে। অর্থাৎ তাদেরকে দিয়ে একটি কার্য আদায় করা যাবে, একটি সংগঠন হিসাবে তাকে রূপায়ণ করা যাবে, রূপ দেওয়া যাবে এবং তাদের মাধ্যমে কাজ আদায় করা যাবে। এবং সেই ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা আবার হচ্ছে যে উদ্দেশ্য অনুযায়ী কাজকে বিভাজন, প্রতিটি কাজের জন্য দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্টকরণ এবং সে অনুযায়ী উপকরণকে সুসংহত করে তাদের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করার কাজকে সংগঠন বলা হয়। এই যে বলেছি, ইট, বালু, সিমেন্ট, অথবা সিদ্ধান্ত গ্রহণ, কে কখন কোন ক্লাস নিবে, কিভাবে নিবে, এরকম পরিকল্পনা করলেই হবে না বা সিদ্ধান্ত গ্রহণ করলেই হবে না। এই উপকরণগুলোকে একসাথে না অ্যাড হলে, একসাথে একত্রিত না করলে কোনো ফল আদায় হবে না, বা যে ফল আদায় করার জন্য লাগবে হচ্ছে সংগঠন। ঠিক উৎপাদনের অন্যান্য উপকরণগুলো থাকলেও
বা কর্মী বাহিনী ছাড়া তাদের কাজ, তাদের দায়িত্ব, কর্তব্য নির্দিষ্ট করা, সম্পর্ক নির্দিষ্ট করা, এই কাজগুলো যদি না করা হয় তাহলে কোনো লক্ষ্য অর্জন করা যাবে না। সেই ক্ষেত্রে অর্থাৎ এখানে সংগঠনের সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলবো যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অনুযায়ী কার্য বিভাজন, প্রতিটি কাজের দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্টকরণ এবং সেই অনুযায়ী উপায় উপকরণগুলোকে একত্রিত করা, সংহত করে তাদের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করার কাজকে সংগঠন বলা হয়। তাহলে সংগঠন বলতে কি বুঝি? যে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণগুলোকে সংগঠিত ও কাজে লাগানোর উপযোগী করাকেই সংগঠন বলে। পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য যা যা উপকরণ লাগবে সেগুলোকে একত্রিত করা এবং কাজে লাগানোর জন্য উপযোগী করাকেই সংগঠন বলে। বা বলতে পারি যে উদ্দেশ্য অনুযায়ী কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা, প্রতিটি কাজের দায়িত্ব, কারণ ইট বালু সিমেন্ট তো সেগুলো তো একা একা কাজ করতে পারবে না, এগুলো পরিচালনা করা বা এগুলো উদ্দেশ্য অর্জন করার জন্য মানুষ লাগবে বা কর্মী লাগবে। সেই ক্ষেত্রে উদ্দেশ্য অনুযায়ী কাজকে বিভাজন, প্রতিটি কাজের জন্য দায়িত্ব ও ক্ষমতা নির্দিষ্টকরণ এবং সে অনুযায়ী উপকরণকে একত্রিত বা সংহত করে তাদের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করার কাজকে সংগঠন বলা হয়। ঠিক আছে, এই গেল সংগঠন, পরিকল্পনা, সংগঠন। এরপরে আসছে কর্মী সংস্থান। কর্মী সংস্থান বা স্টাফিং। কর্মী সংস্থান কি? দেখো, প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও উন্নয়নের কাজকে কর্মী সংস্থান বলে। তাহলে কর্মী সংস্থান মানে এই যে মানুষ বা কর্মী, প্রতিষ্ঠান চলতে পারবে না কর্মী ছাড়া, বা সকল উপায় উপকরণ সবকিছু ঠিক থাকলেও শুধু কর্মী ছাড়া কোনো মেশিন একা কাজ করতে পারবে না, উৎপাদন চালাতে পারবে না। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের জন্য কি দরকার? প্রতিষ্ঠানের জন্য দরকার উপযুক্ত, যোগ্য এবং দক্ষ কর্মী বাহিনী। ঠিক আছে, তাহলে প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত সঠিক মাপের কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ ও উন্নয়নের কাজকে কর্মী সংস্থান বলে। আচ্ছা, সেই ক্ষেত্রে বুঝতেই পারছো যে এই জনবল বা এই যে কর্মী বাহিনী, জনবলের যখন নিয়োগ বা নির্বাচন বা নিয়োগ বা সংগ্রহ করার ক্ষেত্রে এই জনবলের তাদের যোগ্যতা আছে কিনা, আগ্রহ আছে কিনা, আন্তরিকতার উপর আছে কিনা, এই বিষয়গুলো বিবেচনা করেই প্রতিষ্ঠানের সাফল্য সেই ক্ষেত্রে নির্ভর করে। তাই কর্মী নিয়োগে যদি ভুল হয়, যে ভুল করলে যোগ্যতা, আগ্রহ, কর্মী নিয়োগে যদি ভুল হয় তাহলে সেই ক্ষেত্রে এইটা প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী কুফল বয়ে আনবে, কুফল ভোগ করতে হবে। ঠিক আছে, এই যে প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জনের জন্য, প্রতিষ্ঠানের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য দক্ষ এবং যোগ্য কর্মী বাহিনী এবং প্রতিষ্ঠানের সেই আন্তরিকতা এবং আগ্রহ দিয়ে তাদেরকে নিয়োগ দেয়া, এইটির উপরেই প্রতিষ্ঠানের সাফল্য অনেকটা নির্ভর করবে। যদি এই ক্ষেত্রে ভুল হয়, যদি কর্মী নিয়োগে ভুল হয় তাহলে কি হবে? প্রতিষ্ঠান সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী তার কাজের ফল ভোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে উদাহরণ বলা আছে, ধরো আমাদের গেটের জন্য একজন নিরাপত্তা কর্মী, একজন গেটম্যান, দারোয়ান যেটাকে বলে, নিরাপত্তা রক্ষীর দরকার আছে। সেক্ষেত্রে আমরা যদি সেরকম একজনকে বাছাই করি যার উচ্চতা আছে, সুস্থ, পরিশ্রম করার ক্ষমতা আছে, সাহস আছে, এরকম যদি কাউকে নিয়োগ দেই তাহলে কি হবে? অবশ্যই একজন দুর্বল, অক্ষম বা অসুস্থ যে এরকম একজন কর্মীর চেয়ে নিশ্চয়ই, লোকের চেয়ে বা কর্মীর চেয়ে সে নিশ্চয়ই ভালো কাজ তার কাছ থেকে পাওয়া যাবে এবং সেটার প্রতিষ্ঠানের সাফল্য, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠানের সাফল্য অবশ্যই নিশ্চিত করা যাবে। যে যাকে দিয়ে যা করানো যাবে, যার মাধ্যমে যতটুকু ফল পাওয়া যাবে, যোগ্য, দক্ষ, উপযুক্ত কর্মী নিয়োগ করলে প্রাতিষ্ঠানিক ফলপ্রদতা বৃদ্ধি পাবে। তাহলে কর্মী সংস্থান হচ্ছে
শেষ হলো। কর্মী সংস্থান বলতে বোঝা গেল কি প্রতিষ্ঠানের জন্য, কর্মী সংস্থান বলতে আবার বলি, কর্মী সংস্থান বা স্টাফিং হচ্ছে প্রতিষ্ঠানের জন্য যোগ্য ও দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার লক্ষ্যে উপযুক্ত কর্মী সংগ্রহ করা, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে জোগাড় করা, সংগ্রহ করা, তাদেরকে জোগাড় করে তাদেরকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা, নির্বাচনের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেয়া এবং তাদের বিভিন্ন প্রশিক্ষণ, উন্নয়ন এবং গবেষণা কাজ বা এই ধরনের বিভিন্ন উন্নয়নের জন্য উন্নয়নের কাজকেই, এই কাজগুলো এটার সাথে যুক্ত উন্নয়নের সাথে, এই ধরনের কাজগুলোকেই আমরা কর্মী সংস্থান বলবো বা এটাকে কর্মী সংস্থান বলে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমাদের যাব হচ্ছে পরবর্তী বিষয় হচ্ছে নেতৃত্ব। নেতৃত্ব বা নেতৃত্ব দান। হ্যাঁ, নেতৃত্ব বা নেতৃত্ব দান, লিডিং যেটাকে বলে। আচ্ছা, নেতৃত্ব বলতে কি বোঝায়? দেখো, কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার কৌশলকেই নেতৃত্ব বলে। কোনো দল তো বুঝতে পারছো, অনেক লোক নিয়ে যে দল গঠিত হবে। কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে লক্ষ্যপানে এগিয়ে নেওয়ার কৌশলকে নেতৃত্ব বলে এবং যিনি বা যারা এরূপ প্রয়াস চালান বা চেষ্টা চালান তাকে বা তাদেরকে বলা হবে নেতা। তাহলে কোনো দলকে বা কোনো গোষ্ঠীর আচরণ এবং কাজকে প্রভাবিত করে লক্ষ্যর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কৌশল যিনি করেন বা কৌশলকে নেতৃত্ব বলে এবং যারা এই ধরনের কৌশল অবলম্বন করেন, পরিচালনা করার প্রয়াস চালান, চেষ্টা চালান, তাদেরকে আমরা বলি হচ্ছে নেতা। তাহলে নেতৃত্ব বিষয়টা ব্যবস্থাপনার ক্ষেত্রে এখানে নেতৃত্বকে অনেক অর্থবোধক, ব্যাপক অর্থবোধক হিসেবে এখানে ব্যবহার করা হচ্ছে এটা শব্দটি। এখানে আগে বা আমেরিকার বইগুলোতে ব্যবস্থাপনার কাজ উল্লেখ করতে গিয়ে সেখানে পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব দান ও নিয়ন্ত্রণ এইভাবে কাজগুলোকে পরস্পর সম্পর্কযুক্ত ভাগ করা হয়েছে বা সম্পর্ক পরস্পর এভাবে উল্লেখ করা হয়েছে। আমেরিকার বইগুলোতে বলা হচ্ছে যে পরিকল্পনা প্রথমে, তারপর সংগঠন, তারপর নেতৃত্ব দান, এবং নেতৃত্ব দানের মধ্যে কতগুলো সাব পয়েন্ট দেওয়া আছে যেগুলো নির্দেশনা, প্রেরণা এবং সমন্বয়। নেতৃত্ব দান এর মধ্যেই যুক্ত, মানে একই ধারায় ধরা হয়েছে, এবং নিয়ন্ত্রণ, এই কাজগুলোকে আমেরিকার বইগুলোতে এভাবে বলা হয়। এবং এখন বর্তমানে অবশ্য অনেকেই এভাবে ব্যবস্থাপনার কাজগুলোকে এভাবে বর্ণনা করে যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নেতৃত্ব দান এবং নিয়ন্ত্রণ, অর্থাৎ 5টি কাজকে ব্যবস্থাপনার কাজ হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা নেতৃত্বর সাথে সেই ক্ষেত্রে আমরা নেতৃত্বর সাথে কাজ হিসেবে, নেতৃত্বের সাথে উল্লেখযোগ্য কাজ হিসেবে আমরা বলবো নির্দেশনা। এখানে আছে নির্দেশনা, প্রেরণা এবং সমন্বয়। তো নির্দেশনা কি? নির্দেশনা হচ্ছে ডিরেক্টিং যেটাকে বলে। নির্দেশনা অধস্তন জনশক্তিকে প্রয়োজনীয় নির্দেশ দান। অধস্তন যারা উপর থেকে নিচের লেভেলে যারা কাজ করে তাদেরকে নির্দেশ দান, তত্ত্বাবধান, উপদেশ, পরামর্শ প্রদান, অনুসরণ, ফলো আপ কাজকে নির্দেশনা বলে। তাহলে নেতৃত্ব থেকেই আসছে এই কাজগুলো, সাব পয়েন্টের মতো করে এখানে ভাগ করা আছে, যদিও এগুলো আলাদা আলাদাই কাজ, ব্যবস্থাপনার কাজ হিসেবে আমরা আর পাবো, কিন্তু বর্তমানে এইভাবে অনেকে বর্ণনা করছেন। সেক্ষেত্রে নির্দেশনা, ডিরেক্টিং, সেটা কি? অধস্তন জনশক্তিকে বা অধস্তন কর্মী বাহিনীকে প্রয়োজনীয় কাজের নির্দেশ দেয়া, তত্ত্বাবধান করা, উপদেশ ও পরামর্শ প্রদান করা এবং তাদের অনুসরণ কাজকে নির্দেশনা বলে। অর্থাৎ নির্দেশনা বলতে কি বোঝাচ্ছে? ডিরেক্টিং বলতে কি বোঝাচ্ছে? কোনো কাজ করার ক্ষেত্রে সেই কাজটি কিভাবে করবে, কত সময় করবে, আদেশ নিষেধ কিভাবে করবে, কতটুকু কার তত্ত্বাবধানে তারা কাজ করবে, এবং ক্ষেত্রবিশেষে তাকে উপদেশ দেয়া এবং পরামর্শ দেয়া, কাজের ক্ষেত্রে পরামর্শ দেয়া, এই সবগুলো কাজই নির্দেশনার সাথে যুক্ত।
এখানে উদাহরণ বলা আছে, দেখো ধরো যে পরিকল্পনা করা হলো যে 100 একক পণ্য উৎপাদন করা হবে একটি কারখানায়। সপ্তাহে কোনো একটি পণ্য, ধরো শার্ট বা একটি প্যান্ট কারখানা, সেক্ষেত্রে 100 একক পণ্য উৎপাদন করা হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাহলে এই ক্ষেত্রে তাদেরকে যদি খোঁজ খবর না নেওয়া হয়, কর্মীরা যারা কাজ করছে অধস্তনরা, তাদের যদি ঠিকভাবে খোঁজ খবর না নেওয়া হয়, তাহলে কি হবে? উদ্দেশ্য অর্জন হবে না। অর্থাৎ যেই 100 একক পণ্য উৎপাদনের টার্গেট নেওয়া হয়েছে সেটা কমপ্লিট হবে না। এবং সেই জন্যই তাদেরকে কি করতে হবে? তাদেরকে তাদের পরামর্শ দিতে হবে, তাদের উপদেশ দিতে হবে, তাদের কাজের খোঁজ খবর রাখতে হবে, এবং তাদের সমস্যার যদি থাকে সেই ক্ষেত্রে সমাধান এবং কারণ খুঁজে বের করতে হবে। এবং এই কাজগুলো বা নির্দেশনা দান যত সঠিক সুষ্ঠুভাবে করা হবে, প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন বা সফলতা তত ত্বরান্বিত হবে বা ভালো হবে। ঠিক আছে, এরপরে আসছে প্রেরণা। প্রেরণা কি? প্রেরণা, মোটিভেশন, খুব প্রচলিত শব্দ মোটিভেশন। প্রেরণা বলতে প্রেরণা ইংরেজি হচ্ছে মোটিভেশন। তো মোটিভেশন বা প্রেরণা কি? অধস্তন, দেখো, অধস্তন কর্মীদের কাজের প্রতি অনুপ্রাণিত ও উৎসাহিত বা স্বেচ্ছা প্রণোদিত করার কাজকে উৎসাহিত বলো তোমরা। স্বেচ্ছা প্রণোদিত আছে, স্বেচ্ছা প্রণোদিত বা উৎসাহিত বা স্বেচ্ছা প্রণোদিত করার কাজকে প্রেরণা বলে। প্রেরণা হচ্ছে কি? কর্মীদের কাজের প্রতি উৎসাহিত বা উজ্জীবিত বা উজ্জীবিত বা প্রণোদিত করার বা স্বেচ্ছা প্রণোদিত, এখানে স্বেচ্ছা প্রণোদিত করার আর কাজকে প্রেরণা বলে। কর্মীদের কোনো কাজ করতে বললেই যে তারা সবসময় আন্তরিকতা নিয়ে কাজ করবে সেটা বলা যায় না। যন্ত্রপাতিকে তুমি, মেশিন যন্ত্রপাতি, এদেরকে দিয়ে তুমি যত ইচ্ছা তা কাজ করিয়ে নিতে পারো, কিন্তু মানুষ কিন্তু যন্ত্র নয়। মানুষের ইচ্ছা অনিচ্ছা, ভালো লাগা মন্দ লাগা, মানবিক বিষয়, মানবিক শারীরিক বিষয় ইত্যাদি বিষয় বা এই বিষয়গুলো কাজ করে। অর্থাৎ মানুষকে চাইলেই মানুষের কাছ থেকে মেশিনের মতো করে, যন্ত্রের মতো করে কাজ আদায় করা যায় না। তাহলে মানুষের কাছ থেকে কাজ আদায় করার উপায় হিসেবে তাদেরকে কাজের প্রতি উৎসাহিত, অনুপ্রাণিত, উজ্জীবিত করার প্রক্রিয়াকে প্রেরণা বলে। ঠিক আছে, তো প্রেরণা হচ্ছে কি? কর্মীদের কাজের প্রতি আরো আগ্রহী করা, আরো উৎসাহিত করা, অনুপ্রাণিত করা, উজ্জীবিত করার কাজকে প্রেরণা বলে। তো প্রেরণা একজন ব্যবস্থাপক কি করবে? ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবস্থাপক কর্মীদের যদি ভালোভাবে উৎসাহিত, অনুপ্রাণিত করতে পারে, তাহলে কি হবে? প্রতিষ্ঠানে তাদের মাধ্যমে ভালো ফল আদায় করা বা তাদের মাধ্যমে ভালো কাজ আদায় করতে পারবেন। এবং এই জন্য তাদেরকে বিভিন্ন আর্থিক প্রেরণা, আবার দুই রকম আছে, আর্থিক এবং অনার্থিক প্রেরণা। এই জন্য তাদেরকে বিভিন্ন আর্থিক এবং অনার্থিক প্রণোদনা বা প্রেরণা প্রদানের মাধ্যমে কর্মীদের কাছ থেকে ভালো কাজ পেতে পারে বা এর ফলে প্রতিষ্ঠান লাভবান হতে পারে বা প্রাতিষ্ঠানিক সফলতা বা ফলপ্রদতা দিন দিন বৃদ্ধি পাবে। অর্থাৎ কর্মীরা হচ্ছে প্রতিষ্ঠানের প্রাণ। কর্মীদের ভালো মন্দ বা সুবিধা অসুবিধা, মানবিকতা, এই বিষয়গুলো প্রতিষ্ঠান যদি সঠিকভাবে দিয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সফলতা নিশ্চিত। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে প্রেরণা। আচ্ছা, গ হচ্ছে ক খ গ, নির্দেশনা, প্রেরণা এবং সমন্বয়, যেগুলো নেতৃত্বের অংশ হিসেবে ধরা হয় এখন। পরবর্তী হচ্ছে সমন্বয় সাধন, কোঅর্ডিনেশন। আচ্ছা, সমন্বয় সাধন বলতে কি বোঝায়? দেখো, সমন্বয় সাধন কি? বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে এক সূত্রে গ্রথিত ও সংযুক্ত করার কাজকে সমন্বয় বলে। অর্থাৎ আমরা কাজ করছি হচ্ছে নেতৃত্বের সাথে যুক্ত আছে মানুষ বা জনশক্তি। তাহলে তারা আবার বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন ভাগে, বিভিন্ন বিভাগে, উপবিভাগে কাজ করে থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি এবং তারা যে বিভাগে কাজ করে, যেমন ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, অর্থ বিভাগ, গবেষণা বিভাগ, বিপণন বিভাগ। তো এই যে বিভিন্ন ব্যক্তি ও বিভাগের কাজকে এক সূত্রে গ্রথিত ও সংযুক্ত করার কাজকে
সমন্বয় বলে। অর্থাৎ প্রত্যেকটা বিভাগের সাথে যদি প্রত্যেকটা বিভাগ একটার সাথে যদি সম্পৃক্ত যুক্ত থাকে, সেই এবং সংযুক্ত বা যুক্ত থাকার কাজকেই আমরা কি বলছি, সমন্বয় বলবো। তাহলে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে, আমরা বলছি যে এই বিভাগগুলোর মধ্যে যদি কেউ স্বেচ্ছাপ্রণোদিত বা ইচ্ছাকৃতভাবে নিজের মতো করে চলে বা খামখেয়ালিপনা থাকে বিভিন্ন বিভাগ, তাহলে এক বিভাগের এই কাজের জন্য অন্য বিভাগ সাফার করবে এবং সেই ক্ষেত্রে সমন্বয় কাজটা বিঘ্নিত হবে, বিশৃঙ্খলা দেখা দিবে। সমন্বয়ে বিঘ্নিত হওয়া মানে বিশৃঙ্খলা দেখা দেওয়া, এবং বিশৃঙ্খলা দেখা দেওয়া মানে হচ্ছে প্রাতিষ্ঠানিক সফলতা অনিশ্চিত হয়ে পড়া। ঠিক আছে, তো প্রাতিষ্ঠানিক সফলতা বা ফলপ্রদতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিভাগ, উপবিভাগ এবং ব্যক্তি এবং বিভাগের কাজকে এক সূত্রে গ্রথিত করতে হবে, সংযুক্ত করতে হবে, যাকে বলা হয় সমন্বয়। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে সর্বশেষ কাজ, ব্যবস্থাপনার কাজের শেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ। হ্যাঁ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পনা করলেই হবে না, সর্বশেষ পর্যন্ত নিয়ন্ত্রণ পর্যন্ত যদি সঠিকভাবে না করা হয়, শুধু ভালো পরিকল্পনা দিয়ে কাজ আদায় করা যাবে না। যতক্ষণ পর্যন্ত অন্যান্য ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলো সঠিকভাবে শেষ না হয়, ততক্ষণ ধারাবাহিকভাবে না শেষ হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রাতিষ্ঠানিক সফলতা বা ফলপ্রদতা আসবে না। তো নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং কাকে বলে দেখো, নিয়ন্ত্রণ বা কন্ট্রোলিং হচ্ছে পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানের কার্যাদি সম্পন্ন হয়েছে কিনা তা পরিমাপ এবং বিচ্যুতি ঘটলে তার কারণ নির্ণয় ও বিশ্লেষণ এবং প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলে। নিয়ন্ত্রণ হচ্ছে পরিকল্পনা, প্রথম থেকে যে পরিকল্পনা করা হয়েছে সে অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা, এবং সেটা হলে সেই ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা বা বিচ্যুতি ঘটেছে কিনা, সমস্যা দেখা দিয়েছে কিনা, এবং সমস্যা দেখা দিলে সেটা কেন ঘটেছে, কারণ নির্ণয় এবং সেটা বিশ্লেষণ করা, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, এবং সেটাকে কিভাবে ওভারকাম করে সংশোধনী ব্যবস্থা গ্রহণের মাধ্যম বা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলে। অর্থাৎ পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা, সেটা না হলে সেক্ষেত্রে কেন সমস্যা হচ্ছে, কি বিচ্যুতি ঘটেছে, এবং বিচ্যুতিগুলোকে কারণ নির্ধারণ করে সংশোধনী ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ বলে। আচ্ছা, তো নিয়ন্ত্রণ হচ্ছে এটা। তাহলে ধরা যাক, এখানে উদাহরণ বলি, এখানে উদাহরণ বলা আছে। ধরা যাক যে 3 মাস একটা ফ্যাক্টরি 3 মাসে ধরো 10,000 একক পণ্য উৎপাদন করবে বলে তারা উৎপাদন বিভাগ ও বিক্রয় বিভাগ পরিকল্পনা নিয়েছিল যে 3 মাসে 10,000 পিস শার্ট উৎপাদন করবে এবং বিদেশে পাঠাবে। সেই ক্ষেত্রে 3 মাস এই যে সময়ের মধ্যে যে উৎপাদন কাজগুলো না হয়ে থাকে, সেক্ষেত্রে ভুলটা কি বা বিচ্যুতিগুলো যদি বের করা যায়, তাহলে সেটা কেন ঘটেছে এবং সেই কেন ঘটার কারণ হিসেবে সংশোধন ব্যবস্থা গ্রহণ করে বিচ্যুতি দূর করাকেই করতে সক্ষম হওয়াকে আমরা বলবো নিয়ন্ত্রণ। আচ্ছা, নিয়ন্ত্রণ শব্দের অর্থ হচ্ছে অবদমন করা, রোধ করা, বিরত থাকা। এই বিষয়গুলোকে আমরা নিয়ন্ত্রণ শব্দের পারিভাষিক অর্থ হিসেবে বুঝবো। সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ শুধু পরিকল্পনাকে সুষ্ঠু বাস্তবায়নের জন্য সঠিক নিয়ন্ত্রণ বজায় থাকতে হয় প্রতিষ্ঠানে, এবং অন্যান্য কাজগুলো এভাবে নিয়ন্ত্রণের পরবর্তী পর্যায়ে, নিয়ন্ত্রণের পরে আবার চলে আসবে হচ্ছে ব্যবস্থাপনা, একটি ধারাবাহিক কাজ, সেক্ষেত্রে আবার চলে আসবে হচ্ছে পরিকল্পনায়। তো এই হলো ব্যবস্থাপনার কার্যাবলী। ব্যবস্থাপনার কাজগুলো প্রথমে আছে কি, তাহলে ব্যবস্থাপনার প্রক্রিয়ার কাজগুলো কি? প্রথমে হচ্ছে পরিকল্পনা করা, অর্থাৎ আগাম ঠিক করা, ভবিষ্যতে কি করা হবে, কখন করা হবে, কার দ্বারা করা হবে, সেটা আগাম ঠিক করা হচ্ছে পরিকল্পনা। পরবর্তী কাজ হচ্ছে সংগঠন প্রস্তুত করা। সংগঠন হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নের সাথে যারা যুক্ত সেই সমস্ত উপকরণগুলোকে সংগঠিত করা এবং তাদের কাজে লাগানোর প্রক্রিয়াকে বলা হয় সংগঠন। তারপর হচ্ছে কর্মী সংস্থান, প্রতিষ্ঠানের জন্য যোগ্য এবং দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলার জন্য উপযুক্ত কর্মী নিয়োগ, প্রশিক্ষণ, নির্বাচন, নিয়োগ এবং উন্নয়নমূলক কাজকে আমরা কর্মী সংস্থান বলবো। তারপরে হচ্ছে
নেতৃত্ব বা নেতৃত্ব দান হচ্ছে কোনো দল বা গোষ্ঠীর আচরণ বা কাজকে লক্ষ্যের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে কৌশল অবলম্বন করা হয় এবং যিনি এই কাজটি করেন তাকে নেতা বলে। এবং তাহলে ব্যক্তি বা দলের আচরণ বা প্রভাব বিস্তার করার ক্ষেত্রে একজন নেতা বিশেষ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে নেতৃত্বের সাথে কয়েকটি বিষয়ে একই ধারায় নেতৃত্বের কাজ হিসেবে গণ্য করা হচ্ছে। সেগুলো হচ্ছে নির্দেশনা, অর্থাৎ নির্দেশনা হচ্ছে অধস্তন জনগোষ্ঠীকে নির্দেশ দেয়া, তত্ত্বাবধান করা, উপদেশ দেয়া, পরামর্শ দেয়া এবং হচ্ছে তাদের অনুসরণমূলক কাজগুলোকে একসাথে আমরা নির্দেশনা বলবো। অর্থাৎ যাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হবে তাদেরকে সঠিকভাবে পরিচালনা, উপদেশ, পরামর্শ, নির্দেশ, তত্ত্বাবধান যদি না করা হয় তাহলে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করা কখনো সম্ভব হবে না। এরপরে আছে যারা কাজ করবে, প্রতিষ্ঠানে যারা কাজ করবে তারা হচ্ছে কর্মী বাহিনী। তাদের কর্মীদের অনুপ্রাণিত বা উৎসাহিত করার প্রক্রিয়া হচ্ছে প্রেষণার দ্বারা কর্মীদের কাছ থেকে ভালো কাজ আদায় করা যায় এবং প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন করা সহজ হয়। এবং তারপরে আছে হচ্ছে সমন্বয় সাধন। সমন্বয় বলতে বুঝি আমরা যে বিভিন্ন ব্যক্তি বা বিভাগের কাজগুলোকে একসূত্রে বা সংযুক্ত করার কাজকে সমন্বয় বলে। সমন্বয় ছাড়া সকল কাজ ভেস্তে যাবে। সমন্বয় যদি সঠিকভাবে না থাকে তাহলে এক বিভাগ উৎপাদন করতে চাইলেও আরেক বিভাগের কারণে সেটা লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। সেই জন্য সুষ্ঠু সমন্বয় দরকার প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য। এবং সবশেষে আছে নিয়ন্ত্রণ। তার পরিকল্পনা শুধু ভালো পরিকল্পনা করলেই হবে না, সঠিক নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ফলপ্রদতা বৃদ্ধি পায়। যেটা হচ্ছে নিয়ন্ত্রণ, ভুল ত্রুটি উদ্ঘাটন করা, সমস্যা চিহ্নিত করা, ভুল ত্রুটি থাকলে সেটা বের করা এবং সেগুলো সংশোধনের ব্যবস্থাই হচ্ছে নিয়ন্ত্রণ। এবং নিয়ন্ত্রণের করার পরবর্তী কাজ হবে আবার সেই পরিকল্পনা, অর্থাৎ ব্যবস্থাপনীয় কাজগুলো প্রক্রিয়া এবং পর্যায়ক্রমে চলতেই থাকে অবিরামভাবে। তো ঠিক আছে, এটা হচ্ছে আজকের পড়া তোমাদের ব্যবস্থাপনার কার্যাবলী। এইটুকু পর্যন্ত আজকের পড়া। তো এই যেটুকু পড়লাম ভালোভাবে পড়বে, পড়াশোনা করবে। ছাত্রীরা, এর আগে আমরা ব্যবস্থাপনার কার্যাবলী নিয়ে আলোচনা করেছিলাম। ব্যবস্থাপনার কাজগুলো কি কি সেগুলো জেনে নিয়েছি। এখন আমরা ব্যবস্থাপনার গুরুত্ব এটা নিয়ে পড়ব। ব্যবস্থাপনার গুরুত্ব 1.4 পেজ নম্বর 7। তোমরা বই খোলো, বইটা ধরো। ব্যবস্থাপনার গুরুত্ব, ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট। আচ্ছা, ব্যবস্থাপনার হচ্ছে এমন এক ধরনের শক্তি যেটা প্রতিষ্ঠানের সকল উপায় উপকরণগুলোকে কার্যকরভাবে সংগঠিত করে লক্ষ্যপানে পরিচালিত করে। ব্যবস্থাপনার গুরুত্ব যদি বলি, এটা এমন এক ধরনের শক্তি যা প্রতিষ্ঠানের সব উপায় উপকরণগুলোকে একত্রিত করে, সংগঠিত করে এবং লক্ষ্যের দিকে সহজে নিয়ে যেতে পারে। ব্যবস্থাপনা কার্যের দক্ষতা এবং যোগ্যতার সাথে যদি পরিচালিত হয়, ব্যবস্থাপনা কার্যের দক্ষতা যোগ্যতার সাথে যদি একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী যদি প্রতিষ্ঠান চলে, সেই ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সফলতা যেমন নিশ্চিত হয়, ঠিক ব্যবস্থাপনা কার্যের অদক্ষতা প্রদর্শিত হলে, অদক্ষতা যদি দেখা যায় বা উপায় উপকরণগুলো যদি যতই ভালো হোক না কেন, যত উন্নত হোক না কেন, ব্যবস্থাপনার অদক্ষতা যদি প্রতীয়মান হয় তাহলে কার্যকর ফল দিতে পারে না, প্রাতিষ্ঠানিক কোনো ভালো ফল দিতে পারে না। তো সেই ক্ষেত্রে বলা যায় যে পরিবার থেকে, সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে। ঠিক আছে?
তো ব্যবস্থাপনার গুরুত্ব, তারপর আমরা গুরুত্বগুলো আমরা পর্যায়ক্রমে জেনে নিই। যে ব্যবস্থাপনার গুরুত্বের প্রথমে আছে দেখো উপকরণাদির সুষ্ঠু ব্যবহার। হ্যাঁ, উৎপাদনের জন্য আমরা জানি অনেক উপকরণ লাগে। মেইনলি আমরা জানি যে ভূমি, শ্রম, মূলধন এই সমস্ত উপকরণ ছাড়া উৎপাদন কাজ চালানো যায় না। তো উপকরণ বলতে কার্য সম্পাদনের জন্য ব্যবহার্য বস্তুকে বোঝায়, তাই উৎপাদনের কাজে লাগে এমন প্রয়োজনীয় বস্তুকে উপাদান আমরা বলবো হচ্ছে উপকরণ। তো উপকরণ ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণ কোথাও থাকলেই সেক্ষেত্রে সেটা যথেষ্ট নয়। এই উপকরণগুলোকে যথাযথভাবে সঠিকভাবে কাজে লাগিয়ে কাজ আদায় করা বা কাজে লাগানোটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং সেই কাজটি করে থাকে ব্যবস্থাপনা। আচ্ছা, যা ধরো একজন কৃষক তার একজন ভালো কৃষক, সে ভূমি, শ্রম, মূলধন এগুলো সব প্রয়োগ করে ট্রাক্টর, সেচ যন্ত্র, উন্নত মানের বীজ, সার, হ্যাঁ, পানি এবং পর্যাপ্ত পানি পানি সেচ ইত্যাদি সমস্ত কিছু কার্যকরভাবে ব্যবহার করে সে অধিক ফসল ফলিয়ে উন্নয়ন নিশ্চিত করে। ঠিক একজন শিল্প মালিকও কি করতে পারে, তার জনশক্তিকে কাজে লাগিয়ে যন্ত্রপাতি, কাঁচামাল, অর্থ, বাজার পদ্ধতি এগুলোকে সঠিকভাবে ব্যবহার করে তার শিল্পকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে যে সমস্ত উপকরণগুলো আছে সেইগুলোকে সঠিকভাবে ব্যবস্থাপনায় সঠিকভাবে কাজে লাগিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। অর্থাৎ উপকরণগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত না করা গেলে যতই ভালো উপাদান থাকুক না কেন, যতই উপকরণ থাকুক না কেন, ব্যবস্থাপনার মান যদি ভালো না হয় বা উপকরণগুলোকে যদি সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা না যায়, তাহলে করা যাবে না। এটাকে কি বলে, তাহলে প্রাতিষ্ঠানিক ফলপ্রদতা বা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না। তাহলে ব্যবস্থাপনা কাজ গুরুত্ব হচ্ছে যে উপকরণগুলোর সুষ্ঠু এবং সঠিক ব্যবহার নিশ্চিত করা, যেটা ব্যবস্থাপনার মাধ্যমে করা যায়। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ব্যবস্থাপনার গুরুত্ব দক্ষতা বৃদ্ধি। দেখো, দক্ষতা বৃদ্ধি, ইনক্রিজ অফ এফিসিয়েন্সি। দক্ষতা বলতে কি বোঝায়? দক্ষতা হলো কম খরচ বা ইনপুট এর বেশি কাজ বা ফল আদায় বা আউটপুট করার সামর্থ্য। অর্থাৎ দক্ষতা বলতে বোঝায় কম খরচ করে ভালো ফল পাওয়া। দক্ষতা হলো কম খরচ বা ইনপুট করে বেশি আউটপুট বা লাভের সামর্থ্য অর্জন করা। আর সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারাকেও আমরা দক্ষতা হিসেবে গণ্য করব। সঠিক সময়ে সঠিকভাবে কাজটি যদি সম্পন্ন করা যায়, সেটাও এক ধরনের দক্ষতা। তো দক্ষতা বৃদ্ধি করার ক্ষেত্রে বলা হচ্ছে যে উপকরণগুলোর দক্ষতা বৃদ্ধি, যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, মূলধন এই উপাদানগুলোকে সঠিকভাবে কাজে নিয়োজিত করে এদের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন করা যাবে। আর হচ্ছে যে দেখা যায় যে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একই মাল, ম্যাটেরিয়ালস, একই উপাদান ব্যবহার করা সত্ত্বেও দুটো প্রতিষ্ঠানের উৎপাদনের মাত্রা বা উৎপাদন দেখা যাচ্ছে দুটোর মধ্যে পার্থক্য থাকে। সেই ক্ষেত্রে প্রথম প্রতিষ্ঠানটি প্রতিযোগিতায় ভালো করবে, আর দ্বিতীয় প্রতিষ্ঠানটি একটা সময়ে ঝরে যাবে বা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না, কারণ তার উৎপাদনের সামর্থ্য থাকা সত্ত্বেও ব্যবস্থাপকীয় দক্ষতার অভাব ছিল। সেই কারণে তাহলে সেক্ষেত্রে ব্যবস্থাপকীয় দক্ষতা ছাড়া ব্যবস্থাপনার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ ডিসিপ্লিন, অর্থাৎ শৃঙ্খলা প্রতিষ্ঠা। তোমরা জানো শৃঙ্খলা বিষয়টা কি। শৃঙ্খলা বলতে আমরা রীতি নীতি নিয়ম, তারপরে সুব্যবস্থা ইত্যাদিকে বোঝায়। ঠিক আছে,
শৃঙ্খলা হচ্ছে নিয়ম, রীতিনীতি, হ্যাঁ, সুব্যবস্থা, এগুলো হচ্ছে শৃঙ্খলা। একটা প্রতিষ্ঠানে যদি এগুলো না থাকে তবে ওই প্রতিষ্ঠান কখনোই ভালো করতে পারে না। যেমন একটি পরিবারের, ধরা যাক একই পরিবারের কথা যদি ধরি, তাহলে যে পরিবারে নিয়ম, রীতিনীতি এগুলো থাকে না, তারপর ভদ্রতা, মান্যতা, ভব্যতা, এই বিষয়গুলো যদি অনুপস্থিত থাকে, তাহলে সেই পরিবারে কখনোই শান্তি বা উন্নতি আশা করা যায় না। ঠিক একই বিষয় শৃঙ্খলা বোধ বা শৃঙ্খলার বিষয়টা যদি না থাকে পরিবার, সমাজ, প্রতিষ্ঠান বা সমাজে এবং রাষ্ট্রে যদি না থাকে, তাহলে কি হবে? প্রাতিষ্ঠানিক বিশৃঙ্খলা দেখা দিবে এবং লক্ষ্য অর্জন করা যাবে না, প্রাতিষ্ঠানিক বা কোনো ক্ষেত্রেই সফলতা অর্জন করা যাবে না। তাহলে আমাদের যে সর্বক্ষেত্রে বিশৃঙ্খলার কারণেই বলা হচ্ছে আমরা সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা আর যদি সৃষ্টি হয়, সেটার মূল কারণই হবে ব্যবস্থাপনা বা প্রশাসনের অদক্ষতা। প্রশাসন বা ব্যবস্থাপনার অদক্ষতার ফলেই বিশৃঙ্খলা দেখা দিবে, এবং বিশৃঙ্খলা দেখা দিলে বা শৃঙ্খলা প্রতিষ্ঠা না হলে প্রাতিষ্ঠানিক বা সমাজে, রাষ্ট্রে কোনো ক্ষেত্রেই সফলতা আসবে না সকল কাজে। ঠিক আছে, এরপরে হচ্ছে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা। উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা, স্টাবলিশমেন্ট অফ কোর্ডিয়াল রিলেশনশিপ, অর্থাৎ উত্তম সম্পর্ক, স্টাবলিশমেন্ট অফ ভালো সম্পর্ক, কোর্ডিয়াল রিলেশনশিপ। এটা কি? উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা, এটার ব্যবস্থাপনার এই ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সেটা কি? যেমন একটি প্রতিষ্ঠানের উন্নয়ন বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ, মালিক পক্ষ, ব্যবস্থাপক, শ্রমিক, কর্মী, নেতা, ক্রেতা ও ভোক্তা, সরবরাহকারী ইত্যাদি সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। আর একটি প্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থাপনাই শুধুমাত্র কি করে তা নিশ্চিত করতে পারে যে যেমন পরিবারের মধ্যে উত্তম সম্পর্ক থাকে, ঠিক এবং পরিবারের অশান্তি যেমন থাকলে যেমন অস্থিরতা থাকে, অস্বাভাবিকতা বিরাজ করে, ঠিক একটি প্রতিষ্ঠানেও যদি এরকম সর্বোত্তমভাবে সুসম্পর্ক, সবার বিভিন্ন পক্ষের সাথে সুসম্পর্ক বজায় না থাকে, গ্রুপিং, লবিং, এই বিষয়গুলো যদি বজায় থাকে, শ্রমিক কর্মীদের সাথে সদ্ভাবের অভাব, তারপর বিভিন্ন ধরনের গ্রুপিং, লবিং, এই বিষয়গুলো যদি থাকে, তাহলে কি হবে? প্রতিষ্ঠানে কর্মীরা স্বাচ্ছন্দ্যভাবে বা কর্মমুখী পরিবেশ বিঘ্নিত হবে, স্বাচ্ছন্দ্য এবং স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না, ফলে প্রাতিষ্ঠানিক অদক্ষতা সৃষ্টি হবে, যেটা ব্যবস্থাপনার অদক্ষতার ফলেই ব্যবস্থাপনার অদক্ষতারই পরিচয় বহন করবে। অর্থাৎ ব্যবস্থাপনার আর উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা যদি থাকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং বিভিন্ন পক্ষের সাথে, তাহলে প্রাতিষ্ঠানিক সফলতা আসবে, এবং এই একজন প্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থাপনাই পারে এই সমস্ত উত্তম সম্পর্ক বা এই বিভিন্ন পক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে প্রাতিষ্ঠানিক সফলতা আনতে। এই হচ্ছে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা। এরপরে আসছে ব্যবস্থাপনার গুরুত্ব, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, এটা বুঝতে পারছো, ক্রিয়েশন অফ এমপ্লয়মেন্ট অপরচুনিটি। অর্থাৎ কর্মসংস্থান ব্যবস্থাপনার গুরুত্ব আরেকটি রয়েছে, সেটা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার ক্ষেত্রে। কর্মসংস্থান হচ্ছে নতুন নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি করা। কর্মসংস্থান বলতে বোঝায় নতুন নতুন কাজের ক্ষেত্র সৃষ্টি করাকে কর্মসংস্থান বলে। তাহলে উত্তম ব্যবস্থাপনাই পারে প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে ব্যবসাকে সম্প্রসারণ করা এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণ করা, ব্যবসা গঠন করা, এবং যার ফলে কি হবে? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। অর্থাৎ ব্যবস্থাপনা কি করবে? বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন, ব্যবসার সম্প্রসারণ করবে এবং নতুন নতুন ব্যবসার উদ্যোগ গ্রহণ করবে, নতুন নতুন ব্যবসা গঠনের মাধ্যমে আরো অনেক লোকের কাজের সুযোগ সৃষ্টি করে দিবে, এটি একটি ব্যবস্থাপনার গুরুত্ব। অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে।
তো এই হচ্ছে এখানে 5টি গুরুত্ব আছে ব্যবস্থাপনার গুরুত্ব। ব্যবস্থাপনা সম্পর্কে যখন তোমাদের কোনো কোশ্চেন আসবে ব্যবস্থাপনার রিলেটেড বা ঘয়ের কোশ্চেন, সেই ক্ষেত্রে ব্যবস্থাপনার গুরুত্ব যদি তোমাকে লিখার মানে বিষয়টা এমন যে তোমাকে এখানে গুরুত্ব লিখতে হবে এই পয়েন্টসগুলো, সেই কারণেই তোমাকে জানতে হবে যে ব্যবস্থাপনা আর গুরুত্ব কোন কোন ক্ষেত্রে রয়েছে। ব্যবস্থাপনার মাধ্যমে দেখো ব্যবস্থাপনার মাধ্যমে কি হয়, উপকরণগুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়। উৎপাদনের যে বিভিন্ন উপকরণগুলো আছে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করার জন্য ব্যবস্থাপনা প্রয়োজন। তারপরে হচ্ছে দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক দক্ষতা, ব্যবস্থাপকীয় দক্ষতা বৃদ্ধি এর মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায় ব্যবস্থাপনা যেটা করে থাকে, সেই ক্ষেত্রে ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে। তারপর প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা রক্ষা, নিয়ম নীতি রীতি এগুলো মেনে চলাকে শৃঙ্খলা বলে। তাহলে শৃঙ্খলা রক্ষা শৃঙ্খলা যদি না থাকে, বিশৃঙ্খল যদি পরিবেশ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে ব্যবস্থাপনার উৎপাদন এবং লক্ষ্য মাত্রা সমস্ত কিছু ব্যাহত হবে। হ্যাঁ, যেটা সে ব্যবস্থাপনা এই ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে সঠিক ব্যবস্থাপনা দরকার। এরপরে হচ্ছে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা। ব্যবস্থাপনার ক্ষেত্রে উৎপাদনের ক্ষেত্রে মালিক পক্ষ, শ্রমিক পক্ষ, ক্রেতা ভোক্তা, সরবরাহকারী অনেক ধরনের পক্ষ থাকে, তাদের সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একজন ব্যবস্থাপক সেই দিকটা খুব খেয়াল করে এবং দক্ষতার সাথে এই মানবিক সম্পর্কগুলো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে, যেটা ব্যবস্থাপনার আরেকটি গুরুত্ব। এবং সবশেষে আছে এখানে 5 নম্বরে আছে হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। নতুন নতুন ব্যবস্থাপনার মাধ্যমে নতুন নতুন ব্যবসার উন্নয়ন ঘটে, উন্নয়নের ফলে ব্যবসা সম্প্রসারণ হয়, সম্প্রসারণের ফলে অনেক লোকের কাজের সুযোগ সৃষ্টি হয়, যেটা ব্যবস্থাপনারই উন্নয়নের ফল। এবং ব্যবস্থাপনার এই ক্ষেত্রে ব্যবস্থাপনার গুরুত্ব রয়েছে। তো আমরা রিলেটেড উত্তর যখন আসবে, জ্ঞানমূলক বা অনুধাবন বা চিন্তন দক্ষতা প্রয়োগ, সেক্ষেত্রে আমাদের যদি লেখার মতো হয় যে ব্যবস্থাপনার গুরুত্ব তোমাকে লিখতে হবে, সেই ক্ষেত্রে তুমি এই পয়েন্টসগুলো ব্যবহার করবা। এই পয়েন্টসগুলো মানে ব্যবস্থাপনা কোন কোন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, ব্যবস্থাপনার মাধ্যমে কি কি ক্ষেত্রে উন্নয়ন করা যায়, কি কি সুফল পাওয়া যায়, দক্ষতা বৃদ্ধি করা যায়, শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যবস্থাপনা ভূমিকা রাখে, উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা অথবা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উপকরণগুলোর সুষ্ঠু কার্যকর ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে ব্যবস্থাপনার অবদান রয়েছে বা গুরুত্ব রয়েছে। সেই রিলেটেড উত্তর লিখতে গেলে তোমার এই পয়েন্টসগুলোর ব্যাখ্যা জানা দরকার এবং সেই কারণে তোমাকে এই টপিকসটা পড়তে হবে। তাহলে আজকে আমরা ব্যবস্থাপনার কার্যাবলী ও ব্যবস্থাপনার গুরুত্ব এগুলো জানলাম। তোমরা অবশ্যই যেখানে যদি সমস্যা থাকে আমাকে কমেন্টসে জানাবা। আর এই বিষয়গুলো পড়তে হবে, যেগুলো আমি পড়াবো সেগুলো যেগুলো বললাম যে এগুলো মুখস্থ করবা, কার্যাবলী মুখস্থ করবা, বা এখানে 5টা পয়েন্টস বলা আছে, গুছিয়ে নিয়ে যেটুকু যেভাবে বললাম খুব সংক্ষিপ্ত আকারে থিমটা জিসটা নিয়ে তুমি জেনে রাখবা, শুধু পয়েন্টস মুখস্থ করলে হবে না। তো এভাবে ব্যবস্থাপনার গুরুত্ব এবং কার্যাবলী এতটুকুই পড়া থাকলো আজকে। তোমরা পড়বে এবং অবশ্যই পড়তে হবে তোমাদের, যেহেতু নতুন পড়া, বারবার বলছি সেকেন্ড পার্ট, নতুন পড়া, নতুন বই, নতুন পড়া, নতুন বিষয় প্রথমে মাথায় ঢুকবে না ভালো করে, এগুলো বেশি বেশি পড়তে হবে, এগুলো পড়বে। আর হচ্ছে অবশ্যই পড়বে আর ভালো থাকবে, ভালো থাকার সুস্থ থাকবে এবং সচেতনভাবে চলবে। পরবর্তী ক্লাস যখন হবে সেটা জানিয়ে দিব। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। দেখি